আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রবাসে যারা আছেন আর আমার ফেসবুকের বন্ধুরা, আজ আমি উপস্থিত হয়েছি 1977 সালের 17 জুলাই সাবেক কুমিল্লা জেলা বর্তমান চাঁদপুর জেলা সুজাতপুর বাজারের প্রায় 500 গজ দক্ষিণে আমারই সামনে বুক সমান পানিতে ধান খেতে একটি ছোট এয়ারক্রাফট এসে উল্টিয়ে যায়। আমি প্রথম সেই এয়ারক্রাফটের কাছে যাই এবং কাছে যেয়ে যখন দেখতে পাই ভিতর থেকে হাত দিয়ে দরজা ধাক্কালে যেরকম আওয়াজ এরকম আওয়াজ হচ্ছে, বুঝতে পারলাম পাইলটরা জীবিত আছেন। খুবই দুঃখের সহিত বলতে হয়, আস্তে আস্তে অনেক লোক জড়ো হয়। আমার মতন একটু সাহস আর মানুষের প্রতি ভালোবাসা থাকলে তাদেরকে জীবিত উদ্ধার করতে পারতাম। তাদেরকে জোর হাত ধরে অনুরোধ করছি। অনেকেই তখন বলেছিল আগুন লাগবে, পুলিশে ধরবে। আমি তখন এই বাজারের গাছটি দেখে বলেছিলাম আমাকে গাছের সাথে বেঁধে রাখবেন, এরা নিশ্চয়ই এর ভিতরে পাইলট আছে। 1000 আর্মি যা করতে না পারে একটা পাইলট দেশের জন্য অনেক করতে পারে। এমনিভাবে অনেক বুঝে কাল ক্ষেপণ করে ওই আওয়াজে বন্ধ হয়ে যায়। তারপর কয়েকজন ধরে যখন প্লেনকে উপর দিয়ে ধাক্কা দেই, ভিতরে ঢুকে বার করি। পরবর্তীতে তারই পর দিন এয়ারক্রাফট অ্যাক্সিডেন্টের ইনভেস্টিগেশন বোর্ডের চেয়ারম্যান হিসাবে যশোর এয়ারপোর্টের বেস কমান্ডার এয়ার কমান্ডার নুরুল ইসলাম সাহেব হেলিকপ্টার নিয়ে লুদুয়া হাই স্কুলে আসেন। আমি উপস্থিত হই। তখন জানতে পারি প্রথম যাকে আমি ভিতর থেকে বের করেছিলাম উইং কমান্ডার আসাদ, ঢাকার ফুটবলার সিজার্সের ভাই। আর দ্বিতীয়জন ছিলেন একজন বেটে, উনি গ্রুপ ক্যাপ্টেন হামিদুর রহমান। আমার সাক্ষাৎকার নিলেন, অনেক আলাপ হলো। আমারই আগে একজন ভুয়া সাক্ষী গিয়েছিল যে তিনি উদ্ধার করছেন, তাকে সরিয়ে দিয়ে আমাকে বললেন তার সাথে হেলিকপ্টার ঢাকা ক্যান্টনমেন্ট আসতে। আমি বলেছিলাম তারপর দিন মানে 1977 সালে আমার জগন্নাথ কলেজে আর্মি কমিশনের ইন্টারভিউ। তারপর উনি বললেন এয়ার কমান্ডার নুরুল ইসলাম সাহেব, আমি যেন ইন্টারভিউ দিয়ে ঢাকা সেনানিবাসে দেখা করি এবং গেটে বললেই হবে যে এয়ার কমান্ডার মঈন সাহেব আমাকে আসতে বলেছেন। আমার আলোচনা দীর্ঘায়ী হতে যাচ্ছে, আমি মূল কথায় যাচ্ছি। কেন আমি এতদিন পরে কোথায় 1977 সাল আর 2025 সাল কেন আমি আজ এ কথা উত্থাপন করছি? আমি বিনয়ের সাথে বলবো, আজ যারা সচিব, হয়তো আমি সচিব হইনি, বিশেষ ক্যাডার না, ওই সময়ে 77 সালে যারা কলেজের ছাত্র ছিলেন, হ্যাঁ, তাদের মধ্যে অনেক সচিবও হয়েছেন, কেউ দাঁড়ানোর চাকরি করেন। মোট কথা তারা সবাই ছাত্র ছিলেন, আমিও ছাত্র ছিলাম। আমার মা বাবা ছিল প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা। আলোচনা শুনে সেনানিবাসে এয়ার কমান্ডার মঈন সাহেব আমাকে আমার সাহসের জন্য, আমার ভূমিকার জন্য, কারণ তাদের দুজনকে আমি মাথায় অনেক ঘুরিয়েছি। তাদের গা গরম ছিল, মনে করছি পানি খেয়ে মারা গেছে। তাদেরকে ধরার জন্য অনেক রিকোয়েস্ট করছি, খুব ওয়েট ছিল তারা। উইং কমান্ডার আসাদ আমার চেয়ে অনেক শক্তিশালী, লম্বা ছিল। এদের ঘুরাইতে ঘুরতে আমি অসুস্থ হয়ে যাই। কীরকম অসুস্থ আমি লজ্জায় বলবো না। তো এয়ার কমান্ডার মঈন সাহেব তো আমাকে সিএমএইচে 19 তারিখে আমাকে গাড়ি দিয়ে নিয়ে যান এবং চিকিৎসাও করান। আচ্ছা, সেটা বড় কথা না। আমি যখন তাদেরকে উদ্ধার করতে সহযোগিতা পাই না, দেরি হচ্ছে, তাদেরকে মাথায় যখন ঘুরাই তখনও সহযোগিতা পাইনি। একজন যখন তাদের মাথায় ঘুরাই
তাদের পকেট, জীবনে প্রথম কোনো পাইলটদের আমি স্পর্শ করি বা মাথায় নিয়ে ঘুরাই, তাদের নানা জায়গায় পকেট ছিল, এখানে ছিল, হাঁটুতে ছিল, পকেট থেকে ডলার, কাগজপত্র, কলম করে নিয়ে যায়। তখন বলেছিলাম যে এখানে কেউ মেম্বার আছে কি না, বলেছিল অদূত নামে এক মেম্বার আছে। তো মেম্বারকে বললাম যে মেম্বার সাহেব, আপনি সব কিছু এগুলি নিজের হাতে রাখেন, কেউজন নিতে পারে না। কারণ প্লেনটাকে আলগি দেওয়ার জন্য আমি সহযোগিতা পাইতে অনেক দেরি হয়েছে। আবার দেখতেছি যে ওই সময় অনেকে প্লেনের উপরে উঠে নাচানাচি করতেছে, ভিতরে যেতেছে, প্লেন থেকে অনেক কিছু বের করতেছে। মেম্বারকে বললেন যে আপনি ওখানে কাউকে পাঠান যেন প্লেনের কোনো কিছু তারা নিতে না পারে। যাই হোক, এয়ার কমান্ডার মুন সাহেব আমাকে, আমি সে কথা বলবো না, উনি ইংরেজিতে একটা কথা বলেছিলেন পুলিশ সম্পর্কে, যে চাঁদপুর থানাকে ইনভেস্টিগেশন করার দরকার নেই, গিয়াসউদ্দিন ইনভেস্টিগেশন করবে। সাদা কাগজে লিখে দিলেন আমার নাম, বাবার নাম ইংরেজিতে। এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট অন 17/7/1977, ইনভেস্টিগেশন মেম্বার অফ, আমার অ্যাড্রেস নাম সহ দিলেন। আর আমাকে মুখে বললেন কেউ যদি জিজ্ঞাসা করে, প্রটেস্ট করে, এই কাগজখানা দেখালে আর বলবে না, সেটা জনপ্রতিনিধি হোক বা কোনো প্রশাসনের লোক হোক। আমাকে একাধিকবার ঘটনাস্থলে যেতে হয়েছে এবং যতটুকু উদ্ধার করতে পেরেছি, একটা থাকে প্লেনের ভিতরে ওয়ার্ল্ড ম্যাপের মতন এত বড়, সেটাও তারা নিয়ে গিয়েছিল। তারপর এভাবে পরপর কয়েকবার আমাকে আসা যাওয়া করতে হয়েছে সুজাতপুর থেকে ঢাকা সেনানিবাস এয়ারপোর্টে, 3rd গেটের কাছে ওনার অফিস ছিল। তখন আমি কোনো পুরস্কারের আশায় এই কাজ করিনি, আমার মানবতা বোধ থেকে, যে আমি গ্যাস মরে যাই, যদি একটা পাইলটকে বাঁচাতে পারি, এরা আমাদের দেশের সূর্য সন্তান। কিন্তু উনি নিজেই আমাকে বলেছেন একাধিকবার আমাকে মানি রিওয়ার্ড দেওয়া হবে, প্রায় 1 লক্ষ টাকা। আরেকজন অফিসার তখন বলেছিলেন, তখন রামপুরা টেলিভিশন ভবনের কাছে বাসের সাঁকো, বলেছিলেন যে বাড্ডাতে 4,000-5,000 টাকা বিঘা জায়গা পাওয়া যায়, আপনি এক কাজ করবেন, 20 বিঘা জায়গা কিনে রাখবেন, বাকি টাকা হাতে রাখবেন। আমি তখন হেসে বলেছিলাম যে আমি তো পুরস্কার আশা এই কাজ করিনি। এয়ার কমান্ডার মুন সাহেব আমাকে বলেছিলেন যে হাই পাওয়ারের ভোল্টেজ ব্যাটারি থাকে প্লেনের ভিতরে, ওখানে আমি মারাও যেতে পারতাম। আমি মারাত্মক ঝুঁকি নিয়েছি। উনি একজন জয়সর এয়ারপোর্টের বেস কমান্ডার এবং ইনভেস্টিগেশন বোর্ডের চেয়ারম্যান, পরবর্তীকালে যিনি সিভিল এভিয়েশনের চেয়ারম্যানও হয়েছিলেন। তারপর যে আমি মৃত্যুর ঝুঁকি যখন নিয়েছি, আমি যদি মরে যেতাম, এই টাকা দিয়ে কী করবে, কিন্তু আমার খরচের টাকা আমাকে দিতে হবে। তাই হাসতে হাসতে নামটা আমি ভুলে গেছি ভদ্রলোকের। ওই ভদ্রলোক 71 সালে গুলি খেয়েছিল, পা খোঁড়ায় হাঁটতেন। আপনি খরচের টাকা তো অবশ্যই পাবেন না কেন? স্যার বলছে না আপনাকে ইনভেস্টিগেশন করতে, আপনাকে ইনভেস্টিগেশন বোর্ডের মেম্বার নিয়োগ করা হয়েছে। প্রশ্ন, 1977 সালের কথা আজ 2025 সালে কেন জাতির সামনে আমি উপস্থাপন করতেছি? লাখো শহীদের রক্তের দামে কেনা এই স্বাধীন বাংলাদেশ কারো দয়ার দানে নয়। সেই দেশের যখন উচ্চশিক্ষিত লোকগুলি জনগণের টাকা, রাষ্ট্রের টাকা পাচার করে, চুরি করে, শত শত বাড়ি করে বিদেশে লক্ষ কোটি, হাজার কোটি টাকা চুরি করে কলমের খোঁচায়, তাদের অনেকেরই আইনের আওতায় আনা হয় না, আনলেও তাদের কিছুই হয় না। আমি ছাত্র অবস্থায় আমার শিক্ষক শিক্ষিকার মা বাবার টাকা খরচ করেছি রাষ্ট্রীয় স্বার্থে। আমার টাকা কেন আমি চাবো না? আমি আমার সন্তানদের বলেছি, আমি মরে গেল তোমরা দাবি করবে এই টাকা, পুরস্কার আমার দরকার নেই আমার পুরস্কার। তারপর এর ভিতরে অনেক ঘটনা আছে যা এখন জাতির সামনে আমি উপস্থাপন করতে চাই না। কয়েকবার আসা যাওয়ার পরে আমি ইয়েতে 3rd গেট, যেটা সেনানিবাসের যাওয়া আসা বন্ধ করে দিয়েছি। তারপর
সেপ্টেম্বর মাসের 14 তারিখে 1996 সালে আবেদন করি আমার ছবি সহ বিস্তারিত ঘটনা দিয়ে আমি আমার প্রাপ্য টাকার জন্য বিমান বাহিনী প্রধান ছিলেন জনাব জামাল উদ্দিন সাহেব দেওয়ার পর তখন আমি চাঁদপুর ডিবিতে চাকরি করি। ওই ঠিকানায় ডিবি মিনস বর্তমানে দুর্নীতি দমন কমিশন, যেটা আগে ছিল দুর্নীতি দমন ব্যুরো। তারপর ওনারা আমাকে চিঠি দিয়ে জানালেন যে এয়ার কমান্ডার মইনুল ইসলাম অনেক আগেই অবসর গ্রহণ করেছেন এবং গ্রুপ ক্যাপ্টেন হামিদ, উইং কমান্ডার আসাদের দুর্ঘটনা সম্মিলিত কোনো কাগজপত্র রেকর্ডে নাই। আমার এত রাগ হলো, তখন দুঃখে আমি আরেকটা চিঠি দিই পরপরই যে যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন এই বাংলাদেশের সূর্য সন্তানদের সব কিছুর রেকর্ডে থাকা উচিত। কারণ আমার কথাগুলি অডিও রেকর্ড করেছেন প্রায় 40 মিনিট, অডিও রেকর্ডই করেছে 40 মিনিট। একই কথা ক্যান্টনমেন্টে 5 বার 7 বার 10 বার জিজ্ঞাসা করা হয়েছে। তার মূল কারণ ছিল হু ইজ অপারেট দ্য এয়ারক্রাফট, হু ইজ লেফট সাইড রাইট অ্যান্ড হু ইজ সিট ডাউন রাইট সাইড অ্যান্ড লেফট সাইড। একই কথা, আমি বুঝতে পারিনি, পরে বুঝতে পেরেছি কেন এতবার জিজ্ঞাসা করা হয়েছে। আচ্ছা, তারপরে 23/10/1996 তারিখে উইং কমান্ডার বদরুল আলম স্বাক্ষরিত টেলিফোনিক আমাকে জানান যে আমি যেন ঢাকায় বিমান সদর দপ্তরে দেখা করি এবং ভিআইপি রুমে যেন বলি আমাকে বদরুল সাহেব আসতে বলেছেন। ডাইরেক্টর এয়ার ইন্টেলিজেন্স জাফর সাদিক সাহেবের সাথে আলোচনা হবে। আমি যথারীতি নভেম্বরের 10 তারিখে 1996 সালে বিমান সদর দপ্তরে যাই। খুবই আনন্দিত হই। আমাকে সম্মানের সহিত ভিআইপি রুম থেকে আপ্যায়ন করে তারপর একটা রুমে নিয়ে যায় যেখানে ডাইরেক্টর এয়ার ইন্টেলিজেন্স জাফর সাদিক সাহেব এবং আরও অনেকেই উপস্থিত ছিলেন। এখানে আরেকটা কথা স্মরণ করতে চাই যে আমি তখন ছাত্র ছিলাম। আমি মনে করি এমন কিছুই করিনি। এয়ার কমান্ডার মইনুল ইসলামের ভাষা, আমি জীবনের ঝুঁকি নিয়েছি। আমি যে কোনো সময় ভিতরে মারা যেতে পারতাম, বা যারা এয়ারক্রাফটটা আলি করেছিল ছেড়ে দিলে আমি মারা যাব, এরকম অবস্থা। ওই সময় যখন আলাপ হতো, মুইন সাহেব আমি পাশাপাশি সোফায় বসে কথা বলতাম, উনি আমাকে জিজ্ঞাসাবাদ করতেন, উত্তর দিতাম, কফি খেতাম। গ্রুপ ক্যাপ্টেনগুলি এভাবে দাঁড়িয়ে থাকতো, যেই পর্যন্ত না এয়ার কমান্ডার মুইন সাহেব বসতেন না। তখন আমি ভাবলাম আমার মতন সাধারণ একটা ছাত্রকে এতটুকু মূল্যায়ন করা, আমি এর প্রতিদান দিতে পারবো না। যাই হোক, ওই মূল কথায় আসি। ডাইরেক্টর এয়ার ইন্টেলিজেন্স জাফর সাদেক সাহেব প্রায় পূর্ণ না হয় 18 মিনিট আলাপ করলেন। আরও অনেক অফিসার ছিলেন, তাদের নাম আমি জানি না, ছিল বদরুল সাহেব আর ডাইরেক্টর এয়ার ইন্টেলিজেন্স জাফর সাদেকের কথাই মনে আছে, জানি। আলাপের পর ঘটনা শুনে ওনাদের চোখ দিকে ছলছল করারই কথা। আমি তো এই ভিডিওতে বলতে আমাকে সময় লাগবে, অনেক সময় লাগবে এই ঘটনা যদি আমি পুরোপুরি বলতে যাই। তারপর আমাকে বললেন যে আপনাকে ইনভাইট করা হবে। এটা বলছি 1996 সালের কথা। আমি তো সে আশায় রইলাম। তখন মোবাইলের যুগ ছিল না, চিঠি আর অফিস টেলিফোন। তো যাই না টেলিফোন করেছি কি করে নাই। তা আমার হাতে বিমান বাহিনীর একটা টি-শার্ট হাতে ধরিয়ে দিয়ে জাফর সাদিক সাহেব বললেন যে আমরা বিদেশি রাষ্ট্রপ্রধান, প্রাইম মিনিস্টার বা বিদেশি ভিআইপি আসলে এটা উপহার হিসাবে দেই। আপনাকে প্রথম পর্যায়ে দিলাম, আপনি নেন, আমরা ইনভাইট করব। তারা আমাকে অল্প জায়গা, বেশি জায়গা না, ওই গেট পর্যন্ত আমাকে জিপ দিয়ে এনে দিয়ে গেছে। খুবই খুশি হয়েছি যে দানে প্রতিদান বা কারোর জন্য কিছু করলে তার প্রতিদান পাওয়া যায়। খুব খুশি। 96 সাল থেকে আমি কিন্তু বসে থাকিনি, আমার বলারও কারণ আছে। আমার এই কথাগুলি ওই সময় আমি ছাত্র ছিলাম, আজীবন ছাত্রছাত্রী থাকবে। মানুষের জন্য
যাক না তোমার জীবন, চেষ্টা করেছি, এটাই আমার বলার উদ্দেশ্য। কিন্তু আমি মস্কে এসে ভেঙে যাইনি, চেষ্টা করেছি কতটুকু আমার এই টাকা উদ্ধারের জন্য, পুরস্কারের জন্য নয়। এক সময় নাম বলবো না, উনি চট্টগ্রাম কলেজের এক প্রফেসর ছিলেন, ক্যাডেট কলেজের, তারই ছাত্র রফিক সাহেব, তিনি পরবর্তীতে বিমান বাহিনী প্রধান ছিলেন। আমার ছোটো ভাই শামসুদ্দিনের ভাইরা মেজর হামিদুর রহমান চৌধুরী প্রয়াত, তারই বড় ভাই ছিলেন উনি। তার বাসা গুলশানে গেলাম আমার ছোট ভাইরাকে নিয়ে, ঘটনা শুনে উনি খুব দুঃখ করলেন। এত দেরি করা ঠিক হয়নি। উনি বিমান বাহিনী প্রধান রফিক সাহেবকে রিং দিলেন, রিং দেওয়ার পরে তুমি করে সম্বোধন করলেন, কথা এবং কয়েকবার তুইও বলেছে, বোঝা গেল ওনার ছাত্র ছিলেন বিমান বাহিনী রফিক। বলল গিয়াসুদ্দিন ও আবেদন করেছে, হ্যাঁ, জামালউদ্দিন সাহেব কিছু করে নাই, এটা দেখো। আচ্ছা, চেষ্টা। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবন, বিল্লাল সাহেব ফিজিক্যালি দেখা করেছি, আবেদন তার কাছে দিয়েছি। উনি আমাকে একবার বললেন যে PM আমেরিকা গিয়েছেন, আমেরিকা এলি ফুট আপ হবে। তারপর সাবেক প্রধানমন্ত্রী PS ডাক্তার মালেক সাহেবের PSের সাথে ইংরেজিতে অ্যাবাউট 10 মিনিটস আমার সাথে কথা হয় এই ব্যাপারে। আমি তো রাগে খুবই যে আমি কেন চাইতে যাব, আমার প্রাপ্য টাকা আমি কেন চাবো, কেন বিমান বাহিনী থেকে আমার দেওয়া হলো না পুরস্কার, আমি চাই না, পুরস্কার দরকার নেই। তারপর মহিউদ্দিন সাহেব, যিনি বিগত 7 বছর আগে DS হয়েছেন, উনি থাকতেন প্রাইম মিনিস্টারের গণভবনে, আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসতেন বিল্লাল সাহেব। আচ্ছা, বলার উদ্দেশ্য, আমি কিন্তু ধৈর্য হারাইনি। ব্রিগেডিয়ার জেনারেল সালাউদ্দিন সাহেব একসময় প্রধানমন্ত্রীর PA ছিলেন। আমি দুদকের চাকরিকালীন যখন হেড অফিসে পোস্টিং ছিলাম, উনি ছিলেন আমার DG স্যার। ওই স্যারকেও বললাম, স্যার আপনি তো PM অফিসে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের PA ছিলেন, তো এই ঘটনা, আমি ছাত্র অবস্থায় আমার এই মা বাবা টাকা খরচ করে জীবনে ঝুঁকি নিয়েছি, পুরস্কারের আশ্বাস তারাই দিয়েছে, আমি কি আমার প্রাপ্য টাকাটা পাবো না? স্যার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আপনি আবেদন আবার করেন। মোট কথা, চেষ্টার ত্রুটি আমি করিনি, তাই আমার সন্তানদেরকে বলেছি যে আমি মরে গেলে তোমরা এই প্রাপ্য টাকা দাবি করবে। আর এই সময় বলার উদ্দেশ্য, যে দেশে হাজারো কোটি টাকা লুপাট হয়, একজন ছাত্র তার জীবনের ঝুঁকি নিয়ে গ্রুপ ক্যাপ্টেন হামিদ উইং কমান্ডার আসাদকে উদ্ধার করে, তার পুরস্কার তো দূরের কথা, তার খরচের টাকাটা পর্যন্ত আজ অবধি দেওয়া হয়নি। আমি কি সরকারের কাছে পাওনা নই? সংস্কারের কাজ চলছে, ভালো সংস্কার এই দেশের সবাই চায়। সংস্কারের ভিতরে কি এই একটি থাকবে যে সরকারের কাছে যদি কেউ পায় ন্যায্য টাকা, তাকে যথাসময়ে সম্মানের সহিত ফিরিয়ে দেওয়া হোক। এটা কি হয় না? সাথে আমি আরও একটু বলবো, যেখানে কলমের খুঁচায় হাজার কোটি টাকা চুরি হয়, তাদেরকে আমরা স্যার বলে সম্বোধন করি। তারা অনেক ক্ষেত্রে দুদকও তাদেরকে আওতায় আনতে পারে না, আইনের আওতায়। তারা ভোগবিলাসে ব্যস্ত থাকে বিদেশ বিভূতে। হ্যাঁ, আর গরু চোর, ছাগল চোর, মুরগি চোর, 5 টাকা পেটে দেয়, মোবাইল চোরকে গণপিটুনি দিয়ে 200 টাকার চোরকে কাছে বেঁধে রাখি না। আমার এই সংস্কার আরেকটা দাবি থাকবে, ন্যূনতম বর্তমান যুগে কোটি টাকাও লিখতে হয়, 1 লক্ষ টাকা মাত্র। 1 লক্ষ টাকার অপরাধী যারা জেলখানায় আছে, তাদেরকে বুঝিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে 50,000 থেকে 1 লাখ টাকা তাদেরকে ঋণ দিয়ে সহজ কিস্তিতে আমরা তাদেরকে কর্মমুখী করি। হ্যাঁ, চোর ডাকাত হবে, ডাকাত সর্দার হবে। আমরা সমাজকে একটু পরিবর্তন করতে চেষ্টা করি, এই ছোটোখাটো অপরাধগুলিকে মাফ করে দিয়ে তাদেরকে চেষ্টা করে দেখি তারা ভালো হয় কিনা, তারা সমাজের কাজে লাগে কিনা। সাথে সাথে অনেক কিছু আছে আমার এই ক্ষুদ্র জ্ঞানে, সংসারের বহু সংসার প্রয়োজন। তা আমি একটা আবদার এই ফাঁকে করলাম, আর বিশেষ দীর্ঘায়িত করব না। কিন্তু যদি আমার FB বন্ধুরা
বা প্রশাসন 1977 সালের 17 জুলাই বিমান দুর্ঘটনায় গ্রুপ ক্যাপ্টেন হামিদ, উইং কমান্ডার আসাদের উদ্ধারের আমার ভূমিকা জানতে চায় বা শুনতে চায়, আমি আবেদন করে মৌখিকভাবে সব বুঝিয়ে বলবো। আমার দৃঢ় বিশ্বাস সেই ঘটনা শুনলে সবারই চোখের জল আসবে। কিন্তু এয়ার কমান্ডার মুন্সি সাহেব আমাকে তার গাড়ি দিয়ে অফিসার্স মেসে গ্রুপ ক্যাপ্টেন হামিদ সাহেবের বাসায় আমাকে নিয়েছে, আরামবাগ গ্রুপ ক্যাপ্টেন হামিদ সাহেবের বাসায় নিয়েছে অফিসার্স মেসে কোয়ার্টারে, আর আরামবাগ হলো উইং কমান্ডার আসাদ, হ্যাঁ, তাদের বাসায় নিয়ে যায়, অনেক আলাপ হয়। এখন সংস্কার যেহেতু হচ্ছে, এই সংস্কারে যেন সরকার কাছে যারা টাকা পায় তারা যেন তাদের পাওনা টাকাটা ফেরত চায়, এটাকে সংস্কার কমিশনের নজরে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।